কথা হচ্ছে তোমার সাথে, চলো। আলিফ কিছুটা হকচকিয়ে গিয়েছে, ফিরে ফিরে আমার দিকেই তাকাচ্ছে বারবার। জিনাত আপু, সেজু কাকু, সিফাত ভাইয়া এগোচ্ছিল, কিন্তু শুদ্ধ কিছুটা এগিয়েই থেমে গেলেন আলিফকে নিয়ে। তাই তারাও থেমে গেছে। এবার সবাই মুচকি মুচকি হাসছেন। একদম কটকটে রোদের মধ্যে আলিফকে দাঁড় করিয়ে ওর হাতে নিজের ফোনটা গুঁজে দিলেন উনি। বললেন, সিয়ার ফ্রেন্ড তুমি মাল্টি ট্যালেন্টেড তো হবেই, এটাই স্বাভাবিক। সিঙ্গার ডান্সার অনেক হয়েছে, নাও বেটা ডিজে ওয়ালে পাবো। জি মানে ভাইয়া ঠিক বুঝলাম না। বুঝে যাবে, এখানে দাঁড়াও। এখানে? হ্যাঁ এখানেই। মানে ভাইয়া রোদটা একটু বেশি এখানে। হ্যাঁ তো। শুদ্ধের ওভাবে হ্যাঁ তো বলে আলিফ কিছুটা দমে গেল, আর কিছু বলেও নিও। ছেলেটাকে ওভাবে রোদে দাঁড় করিয়ে শুদ্ধ সুটের হাতা টেনে আবারও স্টেজের দিকে আসলেন। আলিফ আহম্মকের মতো হতভম্ব হয়ে ওভাবেই দাঁড়িয়ে শুধু ইশারা করতেই একজন গিয়ে আলিফের হাতে থাকা শুদ্ধর মোবাইল সাউন্ড সিস্টেমের সাথে অ্যাটাচ করে দিল। উপস্থিত সবার মতো আমিও হাঁ হয়ে দাঁড়িয়ে আছি। শুদ্ধ এগিয়ে আমার সামনে আসতেই বললাম, দেখুন আমার ফ্রেন্ডও আলিফ তো। শুধু ডান হাত ধরলেন, আমার কথা থেমে গেল। উনি কৌতূহলীভাবে বললেন, আলিফ তো। আলিফ তো খারাপ কিছু বলেনি। ও ও ও তো আসলে ভালো গায়, ভালো নাচে। ওর কথা এভাবে। কিছুটা এগিয়ে দাঁড়িয়ে উনি বাম হাতটাও ধরলেন আমার। চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। আশপাশে তাকানোর কথা মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। শুধু স্বাভাবিকভাবেই বললেন, ওর কথায় ওভাবে। আপনি ওকে ওভাবে রোদে দাঁড় করালেন কেন? ওর তো। শুধু এবার আমার বাম হাতটা তার কাঁধের উপর রাখলেন। আমার চোখ সেখানেই নিবদ্ধ। উনি আবারও বললেন, ওর দোষ, ও তোর সাথে নাচতে চেয়েছিল। এনিথিং এলস? কি বলবো, ছেলেটাকে ওইভাবে দাঁড় করিয়ে রাখবে? নিশ্চয়ই তাকে নিয়ে বলিনি, তাই জেলাস হচ্ছে। তুতলিয়ে নিয়ে বললাম, তো এইখানে আমি একা একা বোর হচ্ছিলাম, তাই ওভাবে বলেছে। আপনি নিজে নাচ। শুধু তার ডান হাতের আঙুলের ভাঁজে আমার ডান হাতের আঙুলগুলো আটকে দিয়ে বললেন, আমি নাচতে জানি না, রাইট? বিস্ময় নিয়ে আমি আশেপাশে তাকালাম। সবাই ঠোঁট টিপে হাসছে। শুদ্ধ দিকে চোখ ফেরাতেই উনি কোমরে বাঁ হাত রাখলেন আমার। কিছুটা লাফিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ালাম। এবার কি? সুদের ঘাড়ের পাশে দিয়ে উকি দিয়ে দেখলাম বেচারা আলিফ মোবাইল হাতে ওই রোদের মধ্যেই দাঁড়িয়ে অসহায়ভাবে মোবাইলটার দিকে তাকিয়ে আছে। শুধু বাঁকা হেসে ঘাড় নাড়াতেই তোমাকে চাই গানের স্টার্টিং টিউনটা বেজে উঠল। আরেক দফা চমকে উঠে শুদ্ধের দিকে তাকালাম। আমাকে নিয়ে দুলতে দুলতেই উনি গানের সাথে গুনগুনিয়ে গাইতে লাগলেন, তোমার নামের রোদুর। সবাই হাততালির আওয়াজে ধ্যান ভাঙল আমার। সুদূর থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা সরে দাঁড়ালাম। নিজের দিকে তাকিয়ে ভাবছিলাম, কি হলো এতক্ষণ? ওনার সাথে নাচলাম আমি। প্রতিটা মুহূর্ত শুধু অবাক চোখে তাকে দেখেছি, আর সে ঠোঁটে মুচকি হাসি আর চোখে মুগ্ধতা দেখেছে আজ। শুদ্ধ নাচ গান আমিও পারি, বাকি গুণগুলো ঠিক সময় মতো দেখিয়ে দেবো তোকে। বি রেডি। কথাটা বলে উনি তাইয়েবকে নিয়ে হাঁটা লাগালেন। আমার চোখ এবার বেরিয়েই আসবে। মেয়ের দল আবারও কলকলিয়ে হাজির। পাশ থেকে নানাভাবে নানা কথা বলে চলেছে, কিন্তু ওই যে এখনো বাস্তব কিনা সেটাই ভাবছি। বাস্তব প্রমাণ পেয়েও এরপর যে কি হবে সেটাই ভাবছি। শুদ্ধের এই ব্যবহার। বড়রা বেশিরভাগই বাসার ভেতর চলে গেছেন। স্টেজে বসে শুদ্ধের দিকে হাঁ করে তাকিয়ে আছি আমি। উনি সবার সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছেন, জুসের গ্লাসে চুমুক দিচ্ছেন, আবার আর চোখে আমার দিকেই তাকাচ্ছেন। চোখে চোখে হতে চোখ ফিরিয়ে নিতাম আমি আগে, কিন্তু আজকের ঘটনায় বিস্ময় কাটিয়েই উঠতে পারছি না। অভ্যাসটাতেও খুঁত ধরেছে। শুদ্ধ দূরে দাঁড়িয়ে একবার চোখ পাকিয়ে আস্তে করে বললেন, এই তো কেলো করেছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম আমি। আলিফ দুটো ফ্যানের মাঝখানে বসে মাথায় পানি দিচ্ছে আর চাপড়াচ্ছে। বেচারা পুরো গানটা চলাকালীন রোদেই দাঁড়িয়েছিল। গান শেষে শুদ্ধই ওকে এনে জুস ঠান্ডা পানি দিয়ে চুলটা পাঞ্জাবির কালারটা ঠিক করে দিয়ে ফ্যানের কাছে বসিয়ে দিয়েছেন। প্রথমে করুণা হলেও এরপর ভাবলাম ঠিকই হয়েছে। কে বলেছিল শুদ্ধের সামনে ওভাবে বলতে? এবার তো মানুষ বুঝে চলতে শিখুক হারামিটা। আমি অপরাধীর মতো তাকালাম ওর দিকে। তাপসি আপু বলল, ভাগ্যিস ঈশান যায়নি স্যুট পরতে। মনতা এতক্ষণ আলিফের কাছেই ছিল, এগিয়ে এসে বলল, আলিফের অবস্থা খারাপ, রোদে পেকে গেছে ও। আলিফও এগিয়ে আসলো। ওর পাঞ্জাবি অনেকটাই ভিজে গেছে। খিচে উঠে বলল,
আগেই কইতি তোর জামাই টিগারের মতন সেনসিটিভ আইতাম না আমি। ভাই আমি তো রাখ তোর ভাই, এই ভাই ভাই কইরাই দুনিয়ায় উল্টিয়ে ফেলছস। এখন আমি সর্বজনীন ভাই, সিঙ্গেল কমিটির সভাপতি। তাহলে তো ইয়াশাও সিঙ্গেল। ওই মনু, কালি ওই যে ওর পিছনে ঘুরে যায় কি জানি নাম, ও মেহেদি, ওকে বলবি ইয়াশাকে প্রপোজ করতে। আলিফ তেলে বেগুনে জ্বলে উঠলো। এই বিয়া বাড়িতে বর কনে বাদে সবই সিঙ্গেল, আমিও থাকতে চাইলাম, দিলি না তুই ইনসু। তুই খবরদার আমার লগে কথা কইবি না, আমি খাইয়া দাইয়াই চইলা যামু। মৌনতা বলল, তো রাগ করে না খেয়ে চলে যা। আলিফ খাওয়ার উপরে রাগ দেখায় না। সবাই মিলে হাসলো। তারপর শুরু শুদ্ধ নাচ আচরণ নিয়ে আমাকে পচানো। কিন্তু আমি তো জানি এই ভালো ব্যবহারগুলো যখন তখন উল্টো তীর হয়ে ফিরবে। ভয় করছিল আমার, প্রকাশ করলাম না। মাহিকে দেখলাম পাশে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিতে, যেন কাউকে খুঁজছে। আমি উঠে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বললাম, কাউকে খুঁজছো? হ্যাঁ ইনসু ভাবি, ওই অ্যারোগ্যান্টটা আজ এটুকু বলেই মাহি আটকে গেল। নিজেকে সামলে মেকি হেসে বলল, আরে কাকে খুঁজছো? কেউ না। আমি চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে বললাম, এই অ্যারোগেন্টটা আবার কে? কেউ না বললাম তো ইনসিয়া ভাবি, এত ভেবো না। আলিফ হাতের 10 আঙ্গুল এক করে মাঝখানে ঢুকে লজ্জার মতো করে বলল, কিরে ডিকিউ, ডোন্ট টেল মি তোর এই ননদি আমার উপর ক্রাশ খাইছে। মাহি ভ্রুকুচকে তাকালো ওর দিকে, ঠোঁট টিপে হেসে বললাম, খেলেই বাকি, তুই তো ইয়াশাকে। আরে আরে সাইডা দিমু, কি এরিয়াশা, সব ধোয়াশা আর কুয়াশা। আরে ও তো ধরা ছোঁয়ার বাইরে, খালি গিলবো আর আমার টাকা উড়াইবো আমারে। তুই খালি ক কি মাহি তো খাইছে নাকি ক্রাশ? মাহি দাঁত কেলিয়ে বলল, জি না, তবে সারপ্রাইজ আছে আপনার জন্য। আল্লাহ, কয় কি সরাসরি সারপ্রাইজ? দেখা দেখি। মাহি ওর হাতের ফোন উঁচিয়ে ধরে বলল, এই হলো আপনার ইয়াশাকে নিয়ে ভয়েস রেকর্ডিং। আমি আমার হাতে থাকা আলিফের ফোন উঁচিয়ে ধরলাম। ওটা কিছুক্ষণ আগে ও যখন মাথায় পানি দিচ্ছিল মৌনতা দিয়েছে আমাকে। বললাম, এই রইল ইয়াশার ফোন নাম্বার। আলিফ রসগোল্লার মতো চোখ বানিয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর অনেকবার সরি বলে মাহির কাছ থেকে বিদায় নিল ও। আমি হাসতে হাসতেই মাহিকে বললাম, ও এমনই, এর জন্যই ভালো লাগে ওকে। বাট আই থিঙ্ক আই স্টার্টেড লাইকিং অ্যারোগ্যান্ট। কি? না না, মানে একটু অ্যাটিটিউড, রাগ, মুডি এগুলো ভালো লাগে আমার, যেমনটা শুদ্ধ ভাইয়া ওমন। শুদ্ধর কথা মনে পড়তে আবারও গলা শুকিয়ে আসতে লাগলো আমার। এই সবার সামনে এমন ব্যবহার করছেন, সবাই চলে গেলে আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। শুদ্ধের বুকের মাঝে গুটিয়ে শুয়ে আছি আমি। চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে আমার। এই লোকটা ডিনারের সময় আমার আব্বুকে বলেছে আমার নাকি ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। শেহনাজ মঞ্জিল 2 মাসের আগে যেতেই দেবে না আমাকে। আমি তো কিছু বলার অবস্থাতে নেই তার আগে থেকেই। 6 সেকেন্ডের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। তবু যেটুকু বলার জন্য হতভম্বের মতো মাথা তুলেছিলাম, শুদ্ধর চোখ দেখেই আর কিছু বলা হয়ে ওঠেনি আমার। চুপচাপ ছিলাম। শুধু বাবাকেও বলেছেন, আব্বু কাল থেকে আমি অফিস জয়েন করবো, তোমার সাথে বেরোবো আমি। আম্মুকে বলেছেন, আম্মু তোমার থেরাপিটা কাল থেকে আবারও শুরু করবে, স্পেশালিস্ট আমিই ডেকে দিব, আর সিয়া তো আছেই। তার ডাক কথায় ডাইনিং টেবিলে এক দফা শব্দহীন আমফান বয়ে গেল। আমার মতো বাকি সবও আটকে ছিল অনেকটা সময়। সবাইকে স্বাভাবিক করতে বাবা আয়ান ভাইয়ার কথা বললে উনি স্বাভাবিকভাবে বলেছেন আয়ান ভাইয়া নাকি কিছুদিন অন্য কাজে ব্যস্ত থাকবেন, তাই সবটা উনিই সামলাবেন। কিন্তু আমি যতদূর জানি আয়ান ভাইয়া যথেষ্ট কাজের প্রতি সেন্সিটিভ, তাই ব্যাপারটাতে একটু খটকা লাগলো আমার। তবুও 6 সেকেন্ডের তুলনায় এটা কিছুই না ভেবে আবারও সেদিকে মনোযোগ দিলাম। রাত কতটা হয়েছে তার হিসেব নেই। ঘুমানো বাদ দিয়ে চোখ পিট করছি শুধু। একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে শুধু আমার চুলে মুখ গুজে রেখেছেন। হাঁচি পাচ্ছে না ওনার? এভাবে কেন ধরে আছেন উনি আমাকে? তখন ওসব কি ছিল? আর 6 সেকেন্ড সেটা কি ছিল? মনে পড়তেই গায়ে ঝাঁকি দিয়ে উঠলো আমার। শুধু ঘুমো ঘুমো গলায় বললেন, ঘুমোতে দেবো, কাল সকালে অফিস যাব। এভাবে কাঁপতে থাকলে পাগল হয়ে পাগলামি করে বসবো কিন্তু। পাগলামির বাদ আছে কোনো? তার এই অদ্ভুত ব্যবহারে আমিও পাগল হয়ে যাচ্ছি রীতিমতো। কোনো মতো মাথা তুলে বললাম, আপনার কি হয়েছে শুদ্ধ? উনি আমার কপালে ঠোঁট ছোঁয়ালেন। কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলাম আবারও। শুধু চোখ বন্ধ রেখেই বললেন, এখনো ছেলে মেয়ে কিচ্ছু হয়নি, নেহাত বউটা ছোট, নইলে এতদিনে ক্রিকেট টিম থাকতো রুমে। কিছু না বুঝে তার দিকে তাকালাম। একটু পরেই কথাটা বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলে এসব? কেন বলে? হায় আল্লাহ,
কি থেকে কি হয়ে গেল? এত শখ কই রাখবো আমি? এই বিষয় কাটাতে যে কয়েক জন্ম পার হয়ে যাবে আমার। ভয়ে কান্না পাচ্ছে, তাই কাঁদো কাঁদো ভাবে বললাম, আজ তো আপনি ড্রিঙ্কও করেননি। বিশ্বাস করুন, কাল জ্বরের ওষুধই খাইয়েছিলাম আমি আপনাকে। তাহলে হলোটা কি আপনার? উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে, বললেন, এসব চিন্তা করেও তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না আসিয়া। শুদ্ধ তোর সিলেবাসের বাইরে। ইনফ্যাক্ট সবার সিলেবাসের বাইরে না, ইনফ্যাক্ট সবার সিলেবাসেরই বাইরে। না ঘুমলে শুধু শুধু চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, আর তখন বাসার মেয়ে পার্টি তোকে কি কি শোনাবে তা তোর ধারণারও বাইরে থাকার কথা। সো ঘুমা। ঘুম কি আসবে? তবে কথাগুলো তো সত্য। যেমন ওনাকে বোঝার চেষ্টা করা মানে আমার স্নায়ুতন্ত্রের উপর অত্যাচার, তেমন মেয়ে পার্টির কথার আন্দাজ কিছুটা বিকেলেই পেয়েছি আমি। শুধু এতটাই জড়িয়ে রেখেছেন আমাকে যে ওনার বুকে নাকটা লেগে আছে আমার একদম। কেমন যেন নেশালো একটা ঘ্রাণ। এই নেশা কি আমার জন্য? সহ্য করতে পারবো তো? জোর করেই চোখ বন্ধ করে নিলাম। সকাল হয়েছে টের পাচ্ছি, তবুও চোখ খুলতে ইচ্ছে করছে না। একদম মৃদু কোনো হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিতেই আরও আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সাধের চুলগুলো হঠাৎ চোখে পড়লো। একরাশ বিরক্তি নিয়ে চোখ বন্ধ রেখে সেগুলো সরিয়ে দিতে যাচ্ছিলাম। আমার আগেই কোনো এক হাত আলতোভাবে চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। ভালো লাগলেও কিছু একটা মনে করে তৎক্ষণাৎ চোখগুলো মেললাম। শুদ্ধ একদম বরাবর আমার দিকে পাশ ফিরে শুয়ে মাথা নিচে এক হাত দিয়ে কিঞ্চিত উঁচিয়ে রেখেছেন মাথাটা। ঠোঁটে হাসি ঝুলিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। ওভাবে থেকেই বলে উঠলেন, গুড মর্নিং শ্যামা পাখি। আমি এক প্রকার লাফিয়েই উঠে বসলাম। উনিও উঠে বসে বললেন, গুড মর্নিং বলে কি কোনো অংশ খাওয়া যায়? জোরে হেসে বললাম, মর্নিং। শুধু আরও কিছুটা এগিয়ে বসলেন আমার দিকে, কানে গোজা চুল সামনে এনে দিয়ে বললেন, এগুলো তোকে জ্বালায় যায় না? বিশ্বাস কর, এগুলো আমাকে বারবার তোর কাছে আসতে বাধ্য করে। আর আবার রাতের মতো ভুলভাল বলছেন উনি। যদি সেরকম কিছু করে ফেলেন? না, সহ্য করতে পারবো না, মরেই যাব। এই লোকটা এভাবে কেন কাছে আসছে আমার? কি হয়েছে তাও বলছে না। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালাম আমি। শুধু ঠোঁট টিপে হেসে বললেন, যা গোসল করে আয়। ওয়েট, হোয়াট? গোসল মানে? ইংরেজিতে শাওয়ার। এখন কেন? দুপুরে গরম তখন। শুধু বিছানা থেকে নেমে আমার দিকে এগুতে এগুতে বললেন, ইউ নিড কজ। এক দৌড়ে কাভার থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে লক করে দিলাম। হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে আমার। বাড়াবাড়ি করছেন কেন উনি? কি চাই ওনার? গোসল শেষে ওয়াশরুমের দরজা অর্ধেক খুলে উকি ঝুঁকি দিয়ে দেখলাম শুদ্ধ রুমে নেই। গেল কই? যেখানে খুশি যাক, এই অদ্ভুত আচরণ আর নিতে পারছি না আমি। একটা শ্বাস নিয়ে আস্তে ধীরে আয়নার সামনে দাঁড়ালাম। সবে চুল পেঁচানোর টাওয়ালটা খুলেছি আমি। কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরলো আমাকে। চিৎকার দেওয়ার আগেই এক হাতে মুখ চেপে ধরলো আমার, আর বলল, ইটস মি। শুদ্ধ? তার মানে এভাবে কেউ ভয় দেখিয়ে উনি আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন? তারপর আজাদ মেনশন থেকে বের করে দেবেন উনি আমাকে? আয়নায় তার বাঁকা হাসিটা দেখে চোখ সরিয়ে নিচেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। শুধু আরো শক্তভাবে জড়িয়ে ধরে কাঁধে তার থুতনি ঠেকিয়ে বললেন, আচ্ছা বউ, এত পালাই পালাই করছিস কেন তুই বলতো? কিসের পালাই? ভয় পাচ্ছিস? কেন? আপনি কি বাঘ নাকি ভালুক যে খেয়ে নেবেন আমাকে আর আমি ভয় পাবো? সেটা তো তুই বলতে পারবি, আমি কি। তবে হ্যাঁ, খেয়ে নেওয়ার ব্যাপারটা। চোখ বড় বড় করে আয়নাতেই তাকালাম তার দিকে। শুধু একটু হেসে আমার গলায় নাক ঘষতেও শুরু করলেন। আবারও সেই অস্বস্তিকর অবস্থা। উনি কি বোঝেন না এভাবে ওনার কাছে আসাতে এলোমেলো হয়ে যাই আমি? চোখ খিচে বন্ধ করে থেকে হাত মুঠো করে নিজেকে সামলাচ্ছি। মনে হচ্ছে উনি ছেড়ে দিলেই আমি পড়ে যাব। শুধু ফিসফিসিয়ে বললেন, এই ভেজা চুল পাগল হয়ে যায় আমি শ্যামা পাখি। জাস্ট মেক্স মি ম্যাড। একটু পরেই শুধু আমাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালেন। এক পলক তার দিকে তাকিয়ে এক ছুটে মাহি রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়লাম। লোকটা সত্যিই পাগল হয়ে গেছে। বিছানায় বসে হাঁপাচ্ছি আমি। জিনাত আপু রুমে নেই। মাহি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমাকে হাঁপাতে দেখে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে পাশে বসলে বলল, তোমার শুদ্ধ ভাইয়া পাগল হয়ে গেছে মাহি। হোয়াট? কী সব বলছো তুমি? কাল রাতেই তো ফুপা ফুপির সাথে কত ভালো করে কথা বললো। তোমাকে কিছু বলেছে? বলেছে? উনি কাল আমাকে 6 সেকেন্ড ধরে কি? কিছু না বলে উসখুস করতে লাগলাম। মাহি এগিয়ে বসে আমার চুলে হাত দিয়ে বলল, এ মা, বেজে খেনো। অসহায়ভাবে ওর দিকে তাকালাম আমি।
ও ঠোঁট টিপে হাসি আটকাতে ব্যস্ত। দেখো মাহি, তো তুমি যা ভাবছো একদমই তেমন না, এমনি জাস্ট। কে রেঞ্জু, ওভাবে দৌড় লাগালি কেন রে? তুই এই রুমের দিকে। নিচ থেকে দেখে মনে হলো মিল্খা সিং দেখে বাস্তবে দেখলাম। কি হয়েছে? জিনাত আপু এসেছে। আমি উঠে ওর দিকে এগিয়ে বললাম, আপু তোমার ভাই। ইতিমধ্যেই দেখলাম মাহি আর জিনাত আপুর মধ্যে চোখাচোখি ভাব বিনিময় শেষ। আমার কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই তার। মাহির কথায় বুঝতে ব্যস্ত সে। কথা থামিয়ে আপুর হাত ঝাঁকিয়ে বললাম, আপু শুনো, আমি বলছি তোমার শুদ্ধর ডাক লাগিয়েছেন। করুণভাবে দুটোর দিকেই তাকালাম। জিনাত আপু একটু হেসে সাইডে দাঁড়িয়ে আবার চোখ পাকিয়ে আঙুল দিয়ে বেরিয়ে যেতে বলল। মাহি ঠোঁট উঁচিয়ে দুবার চুমুর মতো দেখিয়ে ঘাড় নাড়িয়ে বোঝালো, যাও যাও। চুপচাপ বেরিয়ে এলাম ওই রুম থেকে। কিছু বলার মুখ রাখেননি শুদ্ধ আমার। গুটি গুটি পায়ে রুমে ঢুকেই শুদ্ধকে দেখে একটু থেমে গেলাম। চুলগুলো ভেজা, কালো প্যান্ট, নীল শার্টের পেছনে কিছুটা ইন করা, আর বাকিটুকু বেরিয়েই আছে। বড় হাতাটাও এলোমেলো, কলারটাও ঠিকমতো ভাঁজ করেনি উনি। লোকটা টাই বাঁধতে অস্থির হয়ে পড়েছে, তবুও বাঁধতে পারছে না। আমি এসেছি তার টের পেয়ে উনি বললেন, উনি টাই ঘোরাতে ঘোরাতেই এসব বলছেন। এখনই বেরোবেন? এভাবেই নাকি অফিসে যাবেন উনি? হাসি পাচ্ছিল প্রচুর। পেরে না উঠে ফিক করে হেসেই দিলাম। শুধু ঘুরে উঠে ভ্রু কুচকে তাকালেন আমার দিকে। হাসি থেমে গেল আমার। উনি টাই ছেড়ে এগোতে লাগলেন আমার দিকে। আর কতটুকু আসলে দৌড় লাগাবো তাই ভাবছি। এর মধ্যেই হাত ধরে ফেললেন উনি আমার। ভয়ে মাথা ফাঁকা ফাঁকা লাগছে এবার। লোকটা যা তা করতে পারে এখন। তাকে দেখে হেসেছি আমি। ওসব ছাড়, ওদিকে ফোকাস কর। আমি তখনও তার দিকেই তাকিয়ে। ওসব ছাড়ার মতো কিছু? এতটা পাগলামি? এসব তো অন্যায়। এই টাই বাধা দেখে হেসেছিলি না? আজ থেকে এর দায়িত্ব তোর। আবারও তার স্বাভাবিক কথা। নিষ্পলক দৃষ্টি বিনিময় হলো কিছুটা সময়। মানুষটা ঠিক সেভাবেই বিহেভ করছে যেমনটা চায় সবাই। আমি চাই না উনি আমার কাছে আসুক, ভালোবাসুক তার শ্যামা পাখিকে। শুধু দু হাতে বুকের বাঁ পাশটায় চেপে ধরে বললেন, ওভাবে দেখিস না বাবু, লাগে। চোখ সরিয়ে টাই বাঁধতে মনোযোগ দিলাম। জানি না এর এই অতিরিক্ত ভালো মানুষের ভবিষ্যৎটা কি। জ্ঞানটা ফিরতেই চোখ খুলতে না পেরে আগে চারপাশটা অনুভব করতে লাগলো আয়ান। ও চেয়ারে বসা, মুখ বাঁধে, হাত পা চোখ সবই বাঁধা। কিন্তু ও এভাবে কেন? কোথায়? কিভাবে এলো? আস্তে আস্তে মনে করার চেষ্টা করলো সবটা। মুনিয়ার কাছ থেকে ফেরার সময় গাড়িতে উঠতেই কেউ ব্যাক সিট থেকে মুখ চেপে ধরে ওর। গায়ের জোর খাটিয়েছিল যতটা সম্ভব, কিন্তু পেরে ওঠেনি। পিছনে কে ছিল সেটা অবধি দেখে উঠতে পারেনি আয়ান। ক্রমশ শরীর নিস্তেজ হয়ে আসে তারপর আর কিছু মনে নেই। এরপর নিজেকে ওভাবে আবিষ্কার করলো, তার মানে কেউ কি ইচ্ছে করে ধরে নিয়ে এসেছে ওকে। কিন্তু কে? ওর চেঁচিয়ে উঠল, শুদ্ধ! আরে আরে, রিল্যাক্স মিস্টার চৌধুরী, রিল্যাক্স। আয়ান গলার আওয়াজটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবে এটা বুঝেছে মানুষটার কণ্ঠস্বর লুকাতে মুখ বেঁধে কথা বলছে। চেঁচিয়েই বলল, কে তুই? আমাকে এভাবে ধরে এনেছিস কেন? একটারও উত্তর দেব না মিস্টার চৌধুরী। জ্ঞানটা ফিরেছে যেহেতু একটা কাজ করে দিন, আপনি আমার। তুই শুদ্ধ, আমি জানি। আরে আর কি দুনিয়া! যে লোকটা আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, আপনি তাকে নিজে কিডন্যাপার ভাবছেন, যেখানে নিজেই কিনা তার পেছন থেকে আঘাত করার কথা ভেবেছিলেন। ফিল সো স্যাড ফর মিস্টার শুদ্ধ। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তুই কে সেটা বল, কি চাস তুই? আপাতত কি চাই সেটা শুনুন। আপনার মা এর মধ্যে বারবার কল করছিল, তাকে একটু কাইন্ডলি বলুন আপনি অফিসিয়ালি কাজে বাইরে আছেন, ব্যস্ত থাকবেন, একটু যেন কম ফোন করে আপনাকে। আর হ্যাঁ, কবে ফিরতে পারবেন তার কোনো হদিশ নেই, তাই যেন চিন্তা না করে। বুঝছেন মিস্টার চৌধুরী? আমি জানি তুই শুদ্ধই, সামনে আসিস না কেন? আয়ানের চোখের বাঁধনটা একটানে খুলে দিল লোকটা। সারা শরীর ঢাকা, তার চেহারায় মাস্ক। আয়ান আপাদমস্তক দেখে বুঝল এ শুদ্ধ নয়, তবে এই অবয়বটাও ওর চেনা। লোকটা আমার ওর চোখ বেঁধে দিল। আয়ান বলল, কে তুই? আগেই বলেছি বলবো না, যাই হোক আপনি কি কথা বলবেন? আয়ান মাথা দুলালো। লোকটা বলল, ও ইউ হ্যাভ এ রিমাইন্ডার। আপনার মতো চৌধুরী হাউজে আপনার মা আর হসপিটালে
206 নম্বর কেবিনে থাকা আপনার বোন মুনিয়া দুজনই আমার কাস্টাডিতে বলা চলে। সো বি কেয়ারফুল হোয়েন ইউ টক উইথ ইউর মম। আয়ন দমে গেল। মুনিয়ার খবর কেউ জানে না, এমনকি এক বাসাতে থেকে এত সাহায্য নিয়েও অশোককেও জানায়নিও। তবে কে? 3 দিন হলো মুনিয়ার ভালো রেসপন্সে ডাক্তার সবর থাইরয়েডের অপারেশনের জন্য সাহস পাচ্ছে। হয়তো তারপর মুনিয়া কথা বলতে পারবে। শুদ্ধের ফাইলের কপি জোগাড় করতে ওর একদিনও সময় লাগতো না। মুনিয়ার কেসে যে হ্যান্ডেল করেছিল একই অফিসারকে দিয়ে শুদ্ধকে ভয় দেখিয়েছিল। তারপর তারই গায়ে হাত তুলেছিল শুদ্ধ। দুটো ফাইলই ওই একজন দিতে পারত, কিন্তু এবার তো সবটা ওর হাতের বাইরে চলে যাচ্ছে। শুদ্ধ নয়, তবে কে এই লোক? শ্যামা পাখি, জানিস তোর নামে একটা স্বভাব পুষে চলেছে আমি, তোরই অগোচরে, যেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, কোনোভাবে দমিয়ে রাখা যায় না, যেটাকে শুধুই স্বভাব বললে ভুল হবে। সে যে এক আসক্তি, যা কাছে না পাওয়া অবধি অস্থিরতা কাটে না। তুই জানিস, তোকে দেখলে দুনিয়া আটকে যায় আমার। জানিস, তুই পাশে থাকলে তোর সুঘ্রাণে ভরে ওঠে আমার চারপাশ। এটা জানিস কি, কোনোভাবে একটু পাশ দিয়ে তুই হেঁটে যাওয়ার সময় ওড়নাটা মৃদু বাতাসে আমায় ছুঁয়ে দিতে মন জুড়ে শান্তি আর তোলপাড় দুটো একসাথে হয়। আর চোখে তাকালে তোর হরিণীর মতো চোখ দুটো তীরের মতো বেঁধে। জানিস কি তা? এতগুলো মানুষের ভিড়ে যখন তুই শুধুই সামনে এসে দাঁড়াস, ভেতরটা ভরে ওঠে একদম। তার ধারণা আছে তোর? জানিস না তাই না? তাই তো এইভাবে কষ্ট দিস আমাকে। নইলে একটাবার দেখার জন্য তৃষ্ণার্ত চোখ দুটো নিয়ে যখনই ছুটে যাই, তুই কেন পালিয়ে বেরোস? কেন দুই দণ্ড সামনে না দাঁড়িয়ে ঘরে বন্ধ করে দিস নিজেকে? কেন লুকিয়ে থাকিস আড়ালে? সবাই তার প্রাপ্যটা পেলেও আমি কেন তোর সুধা বর্ষণ থেকে বঞ্চিত হয়ে বলতে পারিস? তোর একটু কথা শোনার জন্য কথা বলতে গেলে শুধু ঘাড় নাড়িয়ে উত্তর দিয়ে কেন আরো ঝলসে দিস তুই আমাকে? কেন সিয়া, কেন? দেখ না, তোকে সবার দেয়া নামে ডাকতেও বাধা পড়ে আমার গলায়। ভালোবেসে অন্য নামে ডাকবো, কিছুটা আলাদা, যেটুকু সবার মতো না। তুই তো মনে মনে আমার, আর সেই মন যদি তোর নাম দেয় সেটা দোষের। তুই যে আমার শ্যামা পাখি, যে তার সুরেলি ধ্বনিতে সবটা রঙিন করে রাখে, যে তার উপস্থিতিতে সবাইকে উচ্ছলতার জানান দেয়। তুই যে মানুষটা এমন, তবে দোষটা কি আমার নাকি অন্য কোনো কারণ? সেটাই বাকি। ভালোবাসি তোকে, তা নয় তো? একটা একটা পাতায় এভাবে জুড়ে দেয়া এক একটা শব্দ যে কাউকে মোহে ফেলে দিতে বাধ্য। আমিও পড়ে গেছি এই লেখকের মোহে। আর সে মানুষটা শুদ্ধ, তার লেখায় নিজের এভাবে বর্ণনা পেয়ে নিজেই হারিয়ে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় শুধু নিজেই মুচকি হেসে ডায়েরিটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছেন। কপালে চুমু এঁটে দিয়ে বলেছিলেন, ভালোবাসাটা একদিনে না, কবে থেকে তা আমি নিজেও জানি না। শুধু এটুকু জানি তোকে লাগবে আমার, জাস্ট তোকেই লাগবে। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম, এখনো আছি। এই মানুষটা কবে থেকে এভাবে ভালোবাসে আমাকে? কই কোনোদিনও তো বলেনি। কেন বলেনি উনি? তাহলে বিয়েটাই কেন করতে চাননি? বিয়ের পর ডিভোর্সের কথায় রাজি কেন হয়েছিলেন উনি? আর আমাকে এভাবে এই কয়েকদিন কষ্ট কেন দিয়েছেন উনি? ডায়েরিটাও তো নিয়ে নিয়েছিলেন আমার কাছ থেকে, যাতে তার অনুভূতি আমি জানতে না পারি। হুট করে কি এমন হয়ে গেল ওনার যে এতটা স্বাভাবিক হয়ে গেলেন উনি? নিজে থেকেই কাছে আসতে শুরু করেছেন উনি আমার। আজ ডায়েরিটাও দিয়ে দিলেন। এসবের কারণটা কি? সবটা ঠিক হয়েও আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঝড়ে ধ্বংসে যাবে না তো? আসবো? ধ্যান ভেঙে দরজায় তাকালাম আমি। তাপসি আপু আর জিনাত আপু দাঁড়িয়ে। ডায়েরিটা একটু আড়ালে রেখে এগিয়ে গেলাম। ওদের হাত ধরে ভেতরে এনে বেডে বসালাম আমি। নিজেও পাশে বসে বললাম, অনুমতি নিচ্ছ কেন তোমরা? রাগ করবো কিন্তু। রুমটা তো শুধু তোর না, শুদ্ধরও। আরে সে যেমনটা আলট্রা সেন্সিটিভ, তোকে নিয়ে আমরা যদি আবার কোনোভাবে... কি সব বলছো তুমি তাপসি আপু? ভুল কি বললো তাপসি আপু? ঠিকই বলছে। তা এই মেয়ে বউকে কি জাদু করিলা, পিরিতি শিখাইলা? চোখ ছোট ছোট করে জিনাত আপুর দিকে তাকালাম আমি। ওরা দুজন হেসে দিল। তাপসি আপু বলল, এনসু, এইভাবেই এই সংসারের সুখ ধরে রাখিস। তোর উপর সবার অগাধ আস্থা। আপু আমি... জিনাত আপু আমার গালে হাত রেখে বলল, তুই বড় হয়ে গেছিস ইনসু, অনেক বড়।
আপুর চোখে পানি ছল ছল করছে। জড়িয়ে ধরলাম ওকে। ও শব্দ করে হেসে দিয়ে বলল, বোকামে, খুশির কান্নাও বোঝে না। পুচি, একদম বড় হসনি তুই, বাচ্চাটাই আছিস। কে বলল বড় হয়নি? বাচ্চাটাই আছে। আজ বাদে কাল কোলে বাচ্চা কাচ্চা আসবে, বড় তো হয়েইছে, তাই না ইনসিয়া ভাবি? মাহি রুমে ঢুকেছে। এসেই এসব বলতে বলতে কোলে বালিশ নিয়ে আধশোয়া হয়ে বিছানায় বসলো। আগ্রহ দেখিয়ে আমার দিকে তাকিয়েও। তাপসি আপু কৌতূহল নিয়ে বসে আছে। কি বলবো, বলার মতো তো কিছু নেই। মাহি এসব। তাপসি আপু বলল, মাহি, কি সব আমাকে বলো। এই তো আবার এখন শুরু হবে, কিন্তু আমিই বা কি বলবো, বলার মতো কিছুই খুঁজে পেলাম না। প্রচণ্ড লজ্জা লাগছে। জিনাত আপুর দিকে তাকালাম। ও চোখ বুজে ঘাড় নেড়ে আমাকে বোঝালো আমি সামলাচ্ছি। বলল, তুমিও কি তোমার আম্মুর সাথে আজ বিকেলে যাচ্ছ মাহি? মাহি মুখ কালো করে ফেললো। কিছু একটা ভেবে আমাকে বলল, ইনসিয়া ভাবি, আমি আর কিছুদিন থাকি না। টপিক পাল্টেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জিনাত আপু শব্দহীন হাসছে। মাহি হাত দিয়ে ধাক্কা মারতে বললাম, হ্যাঁ হ্যাঁ থাকবে। কে জোর করেছে তোমাকে যেতে? আম্মু। আচ্ছা বেশ, আমি মামিকে বলবো তোমাকে রেখে যেতে। এমনিতেও বাসায় সবাই তো চলে যাবে, তুমি থাকলে তবুও কিছুটা। জিনাত আপু তাপসি আপু দুজনেই বুঝলো আমি ওদের কথাই বলছি। মন খারাপ করেছে বলে আমাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো ওরা। ইরাম, আব্বু, আম্মু, ঈশান ভাইয়া, সিফাত ভাইয়া, সীমা ভাবি, তাইয়েব সবাই ওখানেই। অনেকটা সময় একসাথেই কাটালাম ওদের সাথে। বিকেল গড়াতেই সবাই শেহনাজ মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হলো। কান্না করেছিলাম, সেজমা, মাহি সবাই মিলে সামলেছে। সব দোষ ওই লোকটার, যেতে দিল না শেহনাজ মঞ্জিল। অবশ্য যখন উনি পাঠাতে চেয়েছিলেন আমিই তো যাইনি। এখন ওনার কথা নড়চড় হলে তাণ্ডব হয়ে যাবে, সেটা জানা আছে আমার। তাই মুখ বুঝে সবটা চুপচাপ মেনে নিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। রুমেই সোফায় বসে মোবাইল ঘাঁটছিলাম। আলিফ আর মৌনতার সাথে মেসেঞ্জার গ্রুপে আড্ডা চলছিল। আড্ডা কম, আলিফের গালাগালি বেশি। সেজন্য স্পেশালিস্ট এসেছে। শুদ্ধ নাকি সকালেই তাকে বলেছেন বাসায় আসতে, বাগানে নিয়ে গেছে তাকে। মাহিও আমার সাথে ড্রয়িং রুমে টিভি দেখে সবে রুমে গেছে। মামিকে অনেক বলে ওকে রেখে দিয়েছি আমি। জিনাত আপুর টিউশনি না থাকলে তাকেও রেখে দিতাম। গাড়ির আওয়াজে ভেতরটা ধক করে উঠল আমার। গতকাল সন্ধ্যে থেকে ঘটে যাওয়া এক একটা ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ওই শ্বাস আটকানো 6 সেকেন্ডের কথা মনে পড়তেই কেমন যেন গালটা গরম লাগছে আমার। সোজা আয়নায় তাকালাম আমি। নিজের অজান্তেই শ্যামারঙা গালটাও বেশ অনেকটা লাল বানিয়ে ফেলেছি আমি। এভাবে আর কিছুক্ষণ থাকলে তা 5 মাইল দূরে থাকা লোকেরও দৃষ্টিগোচর হবে। ছি ইনসু, এমন করছিস কেন তুই? তোকে তো সবাই টমেটো সস ভাববে। ওই লোকটা এই একটু সময় ধরে পাগলামি করলে আর হলো? বউ বড্ড টায়ার্ড। দরজা খুলে ভেতরে ঢুকেই শুধু সেন্টার টেবিলটাতে ব্যাগ রাখতে রাখতে কথাটা বললেন। টায়ার্ড শুনে উঠে দাঁড়িয়ে বাইরে পা বাড়াচ্ছিলাম পানি আনবো বলে। দরজাতেই আটকে গেলাম। কি বললেন উনি? কি দিতে? রোবটের মতো ঘুরে তাকালাম। শুধু পা ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়েছেন বিছানায়। চোখ বন্ধ করে টাই ধরে টানাটানি করছেন, যেন কিছুই বলেননি। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি আমি। উনি চোখ খুলে ফেললেন। আমার দিকে তাকাতেই তাড়াতাড়ি পা বাড়িয়ে রুমের বাইরে চলে আসলাম। এখানে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকাটা একদম অসম্ভব। ছিয়া, পানি কই? রুম থেকে বেরিয়েছি আধা ঘন্টা হলো। ড্রয়িং রুমে সেজমার কোলে মাথা রেখে মেজোতে বসে আছি আমি। সেজমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার। শুদ্ধর আওয়াজ পেয়ে মাথা তুললাম। লোকটা এমন কেন? এতক্ষণে পানি লাগবে তার? আসমা খালাকে ডাক লাগাতে যাব, সেজমা বলল, তুই যা ইনসু। মানা করা যায়? তাই গুটি গুটি পায়ে পানি নিয়ে রুমে পৌঁছলাম। দরজার কাছে আসতেই শুনলাম শুদ্ধ বলছেন, বেশি ভাবতে হবে না তোমাকে, যতটুকু বলেছি ততটুকুই করো। ওকে ডিজার্ভ করে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সো স্টে কাম অ্যান্ড ডোন্ট মেক এনি মিস্টেক প্লিজ। শুদ্ধ কাউকে শান্ত থাকতে বলছেন? প্লিজ, এটাও সম্ভব? কে ওপাশে? অফিসিয়াল কোনো কথা এগুলো? এভাবে আড়ি পাতাও তো ঠিক না। ইয়াপ, আল বি দেয়ার। আর ডক্টরকে বলে? ডক্টর? কিসের ডক্টর? কিঞ্চিত দরজা খুলে উকি ঝুঁকি দিতে লাগলাম আমি। ভেতর থেকে এক টানে আমাকে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলেন শুদ্ধ। ভেতরে ঢুকে টের পেলাম ঝাঁকি লেগে গ্লাসের সব পানি ওনার মুখে গিয়ে পড়েছে। ভালো মতো তাকিয়ে বুঝলাম লোকটা সবে মাত্র ফ্রেশ হয়েছে। গায়ে গাঢ় খয়েরি রঙের গেঞ্জি, ট্রাউজার, কপালের চুলগুলো পুরোপুরি শুকোয়নি এখনো।
সেই মুখে আবার পানি গিয়ে পড়েছে। বাঁকা হয়ে দাঁড়িয়ে কোনো মতে গায়ে পানি পড়া থেকে বেঁচেছেন শুদ্ধ। এতক্ষণ নিজের দিকে তাকিয়ে রইলেও এবার মাথা তুলে আমার দিকে তাকালেন উনি। এই সেরেছে, এবার তোর খবর আছে ইনসু, এবার তোকে ভালো মতো জব্দ করবে এই লোক। হাতটা ছাড়া আছে আমার, দৌড়াতে পারবো, কিন্তু দরজাটা তো লক। পালাবো তো কোথায় পালাবো? ওয়াশরুম? আর চোখে যে ওয়াশরুমের দিকে তাকিয়েছি শুধু ঠিক সেই পাশে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বললেন,